আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিশেহারা ভালোবাসা গল্পের 46 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। সুহা মাজেদা আন্টির মুখের দিকে তাকিয়ে বলে, না আন্টি, ইচ্ছা করে নেইনি, হয়ে গিয়েছে। ভালোই হয়েছে, বাবু হলে বাবুকে নিয়ে তোমার সময় কেটে যাবে। তোমাদের দুজনের ইউজুয়ালি হয়তো শ্রাবণও সুস্থ হয়ে উঠবে। এমনিও তো তুমি আসার পর শ্রাবণকে অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। সুহা চুপ করে থাকে। মাজেদা আন্টি আবারও বলেন, কি খাবে বলো, সেটাই রান্না করে। আর কিছু করতে হবে না আন্টি, এত খাবে কে? শ্রাবণ তো তোমার জন্য আলাদা করে রান্না করতে বলল। বলুক, আর কিছু করতে হবে না। আপনার এত কষ্ট করে যা যা করেছেন এইগুলাই অনেক। আচ্ছা। সুহা শ্রাবণের কফির মুখ হাতে নিয়ে রুমে ফিরে আসে। শ্রাবণকে রুমে না পেয়ে ব্যালকনি উকি দেয়। শ্রাবণ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সামনের দিকে দৃষ্টি রেখে হয়তো কিছু দেখছে, নয়তো গভীরভাবে কিছু ভাবছে। তোমার কফি। শ্রাবণ গাড় গড়িয়ে সুহার দিকে তাকায়। কফির মুখ হাতে নিয়ে আবার সামনের দিকে তাকায়। সুহা রুমে ফিরে এসে ওয়াশরুমে প্রবেশ করে। গতকাল দুজনেই ড্রেস খুলে ওয়াশরুমে রেখে দিয়েছিল। দুজনের ড্রেস ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। মেলে দেওয়ার জন্য ড্রেস হাতে বেলকনিতে এসে দাঁড়ায়। শ্রাবণ কফি শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। পিছনে ফিরে একবার সুহার দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ায়। পুনরায় বাহিরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত হয়। সুহা চুপচাপ ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে। সিগারেটের গন্ধ ওর একদম সহ্য হয় না। বেচারি শ্রাবণকে কিছু বলতেও পারে না, সহ্যও করতে পারে না। রাত পেরিয়ে নতুন ভোরের আগমন করছে। সুহা ঘুম থেকে জেগে গিয়ে শ্রাবণের পাশে পায়নি। ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে আজ রোদের দেখা নেই। আকাশ মেঘ জমে আছে। খুব শীঘ্রই বৃষ্টি হবে বোধহয়। সুহা ভীষণ মন খারাপ হয়ে আছে। কেন মন খারাপ সুহা নিজেও জানে না। ঘুম থেকে জাগার পর থেকে মনটা খারাপ লাগছে। সবকিছু বিষণ্ণ লাগছে। আকাশটাও আজ বিষণ্ণ হয়ে আছে। একটু পরই ঝরঝর করে কেঁদে দিবে। সুহার চোখের কোনো বেয়ে পানি গড়িয়ে পড়ে। সুহা। শ্রাবণের ডাক শুনে চমকে ওঠে সুহা। দ্রুত চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক দেখানোর জন্য চেষ্টা করে ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। শ্রাবণের দিকে তাকিয়ে বলে, বলো। শ্রাবণ সুহার মুখের দিকে তাকিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সুহা পিছন থেকে তাকিয়ে রইল। ডাকলে অথচ কিছু বলল না, চলে যাচ্ছে। অদ্ভুত মানুষ। শ্রাবণ ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে সুহা বসে আছে চুপচাপ। গা শুকিয়ে পারফিউম স্প্রে করে নেয়। তারপর ক্যাবেট থেকে প্যান্ট বের করে পরতে শুরু করে। সুহা মিনমিন করে বলে, আমার ফোন আর ব্যাগ তো গাড়িতেই রয়েছে। সাইড রুমে এনে রেখেছি গতকালই। সুহা তাকিয়ে থাকে শ্রাবণের দিকে। কখন এনেছে? ওষুধ আর খাবার আনার জন্য গিয়েছিল তখন। হতে পারে। শ্রাবণ ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকার কিছু হয়নি। সুহা দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। নিজেকে কি মনে করে? দেখতেই সুদর্শন, স্বভাবে তো আস্ত একটা বজ্জাত, খিটখিটে মেজাজের তিতা কয়লা। গিয়ে কাকসা বরাবর দিয়ে দিব একটা। সুহা অবাক হয়ে বলে, কেন, কি করেছি? বকা দিচ্ছিস কেন আমাকে? কখন বকা দিলাম? একটু আগেই। কোথায়? আমি তো কিছুই বলিনি। মুখে দিসনি নাকি? দিয়েছিস তো মনে মনে। সুহা হা করে তাকিয়ে রইল শ্রাবণের মুখের দিকে। মুখ বন্ধ করে, নয়তো হাত ঢুকে যাবে মুখের ভিতরে। সুহা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আবারও বকা দিচ্ছিস? তোর তো সাহস কম না? অতি নিকটে শ্রাবণের গলার সুর, পারফিউমের তীব্র ঘ্রাণ পেয়ে ফট করে ঘাড় ঘুরিয়ে তাকায় সুহা। শ্রাবণ ওর সামনে দাঁড়িয়ে আছে। এখন আসলো কেন এখানে? এভাবে কি দেখছো? কিছু না। দেখবি কিছু কিছু মিছু? মানে কি দেখব? শ্রাবণ সুহার ওপর ঝুঁকে পড়ে। শ্রাবণকে এভাবে ঝুঁকে পড়তে দেখে সুহা পিছনের দিকে ঝুঁকে যায়। শ্রাবণ সুহার দুপাশে দু হাত ভর করে আরো ঝুঁকে পড়ে। সুহা আরো ঝুঁকতে গিয়ে চিত হয়ে পড়ে যায় বিছানায়। শ্রাবণ সুহার মুখের ওপর ঝুঁকে পড়ে। চোখে চোখ রেখে বলে, দেখতে না পেয়ে তো বকা দিচ্ছিস? বকা দেই নেই। তোমাকে বকা দেওয়ার মতো কলিজা আমার হয়েছে নাকি? দিস নেই? সুহা দুদিকে মাথা নেড়ে বলে, না। শ্রাবণ সুহার গাড়ে মুখ গুজিয়ে বলে, আদর আদর ফিলিং হচ্ছে। সুহা শ্রাবণকে নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করে বলে, তুমি না কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ? যাও না সেখানে। যাব না, আন্টি আছে ফ্ল্যাটে, চলে যেতে বলছি। না। কি না? তুমি সরো আমার ওপর থেকে। এভাবে শুয়ে পেটে চাপ লাগছে। শ্রাবণ হাতে ভর করে সুহার ওপর থেকে উঠে। সুহা নিজের ঘাড়ে হাত বুলিয়ে বলে, এভাবে কামড় দিলা কেন? ব্যথা লাগে না? শ্রাবণ আবার ঝুঁকে আরো একটা কামড় বসিয়ে দেয়। সুহা গাড়ে চাপ দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে শ্রাবণের মুখের দিকে। শ্রাবণ ঝুঁকে থেকে সুহার পেটের দিকে তাকায়। ডান হাত দিয়ে সুহার জামা অপরের দিকে তুলতে নিলেই সুহা শ্রাবণের হাত চেপে ধরে। শ্রাবণ চোয়াল শক্ত করে সুহার মুখের দিকে তাকাতে হাত ছেড়ে দেয় সুহা। ভয় দেখানো ছাড়া আর কোনো কাজ নেই এই ছেলের। জামা একটু উপরের দিকে তুলে সালোয়ার একটু নিচের দিকে নামিয়ে সুহার পেট উক্ত করে শ্রাবণ পেটের ওপর হাত বুলিয়ে চুমু খায় একটা। পেটে শ্রাবণের ওষ্ঠ গভীর ছোঁয়া পেটেই সুহার শরীর ঝাঁকিয়ে দেয়।
প্রত্যেকটা লোম খাড়া হয়ে গিয়েছে। শ্রাবণ পরপর আরো কয়েকটা চুমু খায় পেটে। সোহাকে ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চুল ব্রাশ করতে করতে সোহার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে সোহা ড্রেসিং দিকে সোহা থেকে উঠে বসছে। চুলগুলো সিট করে শার্ট ইন করে, বাইকের চাবি আর ওয়েটার পকেটে ভরে নেয়। সানগ্লাস শার্টের সামনে ঝুলিয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। ফোন পকেটে ভরে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে। বাইকে গেলে তো ভিজে যাবে, জবে জবে হয়ে যাবে। আবার ড্রেসিং টেবিলের সামনে এসে বাইকের চাবি রেখে গাড়ি চাবি নিয়ে নেয়। সোহার দিকে তাকিয়ে বলে খাবো। সোহা দ্রুত বিছানা ছেড়ে নেমে দরজার দিকে আগায়। শ্রাবণ ওর পিছন পিছন রুম থেকে বের হয়। মাজেদা আন্টি নাস্তা তৈরি করে টেবিলের ওপর রাখছেন। সোহা দুটো প্লেটে নাস্তা নেয়, একটা শ্রাবণের সামনে দিয়ে আরেকটা নিজে নিয়ে বসে পড়ে। খাওয়ার প্রতি অনীহার তৈরি হয়েছে ইদানিং। খেতে ভালো লাগে না, ইচ্ছাও করে না। খাওয়ার মাঝে শ্রাবণের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে হাসান কল করেছে। বল কোথায় তুই? নাস্তা করছি, দ্রুত আয়, আসছি। কল কেটেই খাওয়াই মনোযোগ দেয় শ্রাবণ। সোহা খেতে খেতে শ্রাবণের মুখের দিকে তাকায় কয়েকবার। শ্রাবণ মুখ তুলে ওর মুখের দিকে তাকিয়ে বলে কি? সোহা দুদিকে মাথা নেড়ে বলে কিছু না। কিছু লাগবে না। শ্রাবণ আর কিছু বলে না, দ্রুত খাওয়া শেষ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সোহা ধীরে ধীরে খাওয়া শেষ করে রান্না করে উকি দেয় একবার। মাঝের আন্টি নেই, বাজারে গেছে বোধ হয়। স্টাডি রুমে এসে ব্যাগ থেকে নিজের ফোন বের করে বেডরুমে চলে আসে। ফোন বন্ধ হয়ে গিয়েছে, চার্জ শেষ হয়েছে। ফোন চার্জে লাগিয়ে ব্যালকনি এসে দাঁড়ায় আবার। বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে। গেটের দিকে নজর পড়তে দেখে শ্রাবণের গাড়ি বেরিয়ে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাইরে না গেলে কি হতো না? ওর একা একা থাকতেও ভালো লাগছে না। মাজেদা আন্টি থাকলে ওনার সঙ্গে গল্প করতে পারত। তখনকার কথা স্মরণ হতেই ডান হাতটা পেটের ওপর চলে আসে সোহার। 2 দিনের শ্রাবণের এই পরিবর্তন আশ্চর্যজনক ব্যাপার। সোহা সত্যি অবাক হচ্ছে। গত 2 দিন ধরে শ্রাবণকে দেখে হঠাৎ করে এত পরিবর্তন অকল্পনীয়। এই ছেলে সত্যি অদ্ভুত। কখন কিভাবে কি করে নিজেও জানে না বোধ হয়। শ্রাবণ বন্ধুদের কাছে চলে এসেছে। ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওরা 6 বন্ধু একটা ক্যাফেতে বসে আছে। হাসান 6টা কফির অর্ডার দেয়। সিফাত শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বলে শ্রাবণ তুই না বিয়ে করবি না জীবনে? যাক সে কথা, যে কারণেই হোক বিয়েটা করলে। শালা কোটিপতি ফকির, দেনমোহর দিতে চাইলি না, কারণ জীবনেও বউকে ছুবি না। কি মনে করে আবার 2015 টাকা দিলে? বিয়ে করবি না, বউকেও ছুবি না, তবুও বিয়ের আধা বছর পূরণ হলো না, আগেই বাপ হয়ে যাচ্ছিস। তোকে দেখে আশ্চর্য না হয়ে পারি না ভাই। রাব্বি বলে মনের কথা বলছিস তুই, আমিও এটাই বলতে চাইছিলাম। যেই ছেলে জীবনে বিয়ে করবে না, মেয়ে মানুষ দেখলেই নাক সিটকে দূরে সরে যায়, সেই ছেলে আমাদের আগেই বিয়ে করে বাপ হয়ে যাচ্ছে। হাসান বলে তোরা সারাদিন বিয়ে বিয়ে করস, বউ বউ করিস, সেজন্যই তোদের কপালে বউ আর কোনোটাই জুটবে না। সিফাত বলে কবে জানিস শুনি তুইও বিয়ে করে নিচ্ছিস। সাকিব বললে ভাই আজ যাই করিস, আমাদের আগে বিয়েটা করিস না। হাসান নাক মুখ কুচকে বলে বিয়ে করছে কে? কি জানি, কবে জানি তুইও বিয়ে করে বাপ হয়ে যাচ্ছিস। তোদের দুজনের তো আবার একই রোগ, স্বভাবও প্রায় একই। না না করতে করতে একই কাজ করে ফেলতে পারিস। শ্রাবণ নীরব দর্শক হয়ে সকলের কথা শুনছে। এদের এত আজাইরা কথা কি খেয়ে আসে? ওর মাথা ধরে গিয়েছে। ওর তো প্রয়োজনীয় কথা বলতেও ইচ্ছা করে না। কফি চলে আসে 6 জনের। শ্রাবণ কফির মুখে চুমুক দিতে দিতে বাইরের দিকে তাকিয়ে থাকে। চোখ মুখ গম্ভীর, কেমন বিষণ্ণ দেখাচ্ছে। হাসান কফির মুখে চুমুক দিতে দিতে শ্রাবণের দিকে তাকিয়ে থাকে। বাকিরা গল্প করছে আর কফির মুখে চুমুক দিচ্ছে। শ্রাবণ হাসানের ডাক শুনে শ্রাবণ ঘাড় ঘুরে পাশে তাকায়। কি হয়েছে? শ্রাবণ দুদিকে মাথা নাড়ায়। হাসান বলে মন খারাপ কেন? ভাল লাগে না কিছু। টেনশন কমা, এত করিস না, যা তোর জন্য ভালো হবে না। শ্রাবণ চুপ করে থাকে। কোথায় না জানি বলেছিল বাড়িটা দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু এই বৃষ্টির মধ্যে এখন আর যাবে না। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, গাড়ি তো নিয়ে এসেছি, চল গিয়ে দেখে আসি। থাক এখন আর যাব না। কাজ কোন পর্যন্ত কমপ্লিট হতে কত দিন লাগবে? আরো অনেক সময় লাগবে পুরোপুরি কমপ্লিট হতে। তোর বাবু হওয়ার আগে হলে ভালো হবে। কি বলিস? বাবু হওয়ার অনেক আগেই। রাব্বি পাশ থেকে বলে প্রেমিক প্রেমিকার মতো কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস দুজন? প্রেম করছি, করবি? আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুওয়াতা ইল্লা বিল্লাহি। কি বলিস এসব? আমি কোনো গো নই, আমার কোনো সমস্যা নেই ভাই। আমি কেন তোদের মতো বেড়ার সঙ্গে প্রেম করতে যাব? তোরাই কর তোদের প্রেম। হাসান আর শ্রাবণ দুজনে দাঁত চাপিয়ে রাব্বির কথা শুনে। শ্রাবণ কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে তোর কি মনে হয় আমাদের দুজনের মধ্যে সমস্যা আছে?
শিফা ঠিক ঠিক করে বলে, থাকতেও পারে, দুজনের একটু সমস্যা, বিয়ে করতে চাস না তাই। ভাই সিরিয়াসলি বলছি, তোরা কি রিলেশনে আছিস? শ্রাবণ হাত বাড়িয়ে খপ করে চেপে ধরে সিফাতের ঘাড়। হাসান বসা থেকে উঠে সিফাতের পিছনে ধূপবাপ লাগিয়ে দেয় কয়েকটা পিঠের ওপর। মারছিস কেন ভাই? মজা করলাম তো। এই শ্রাবণ স্যার। বাকি তিনজন ওদের তিনজনের দিকে তাকিয়ে হাসছে। ক্যাপিতে বসে থাকা বাকিরাও ওদের 6 দিনের দিকে তাকিয়ে আছে। ঈশান নামাজের পর ফ্ল্যাটে ফিরে আসে শ্রাবণ। ফোনে সামাদ চৌধুরীর সঙ্গে কথা বলতে বলতে দরজা লাগিয়ে রুমের দিকে আগায়। রুমে এসে বিছানার দিকে তাকিয়ে দাঁড়িয়ে যায়। কথা বলা শেষ করে ফোন রাখে। সোহার দিকে তাকিয়ে গম্ভীর ভাব ধরে রেখে বলে, প্রত্যেক দিন যে ব্ল্যাক মুড়ি দিয়ে এভাবে শুয়ে থাকিস, তাতে তোর ভয় কমে যায়? সোহা অপরে মাথা নিচু করে রাখে। শ্রাবণ আগের মতো একইভাবে বলে, ব্ল্যাক মুড়ি দিয়ে এভাবে বসে থাকলে ভূত তোকে ধরতে পারবে না? জানি না তো। এভাবে বসে থাকলে আরো ভালোভাবে ধরতে পারবে। পিছন থেকে আসবে, তারপর তোর ঘাড়ে চেপে বসবে। শ্রাবণের কথা শুনে আর গলার স্বর শুনে ভয়ে দ্রুত বিছানা ছেড়ে নেমে শ্রাবণের গা ঘেঁষিয়ে দাঁড়িয়ে পড়ে সোহা। বিছানার দিকে তাকিয়ে শ্রাবণের মুখের দিকে তাকায়। ভয়ের তো কণ্ঠে বলে, সত্যি সত্যি পিছন থেকে এসে ঘাড়ে চেপে বসবে? শ্রাবণ মাথা নাড়ায়। গলার স্বর আগের চেয়েও ভারী করে বলে, সত্যি সত্যি ভূত আসে এই ফ্ল্যাটে? হ্যাঁ। সোহা ভয়ে আটকে শ্রাবণের বুকের সঙ্গে লেপটে যায়। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে শার্ট খামচে ধরে রুমের চারদিকে নজর বুলিয়ে বলে, তুমি সন্ধ্যার পর কেন বাইরে থাকো? এখন এই ভূতের জন্য কি দিন রাত বইয়ের আঁচল ধরে ঘুমাবো আমি? যদি ভূত এসে আমাকে মেরে ফেলে? মারবে কেন? তুই ভূতের সঙ্গে বন্ধুত্ব করে নি? এমনিতেও তুই তোর ডাইনির বাচ্চা, আর জুনিয়র ডাইনি তুই। তুমি সন্ধ্যার পর কোথাও যেও না প্লিজ, আমার অনেক ভয় লাগে একা একা থাকতে। একা কোথায়? বাবু তো আছেই তোর সঙ্গে। কোথায় বাবু? ও তো এখনো পেটের ভিতরে রয়েছে। ভূত তো আছে, ওরা থাকতে কিসের ভয়? আমি তো কত বছর ধরে ওদের সঙ্গে আছি। তোমাকে ভয় দেখায় না ওরা? না, মিথ্যা বলছো তুমি, তাই না? কোনো ভূত নেই। এই ডাইনির বাচ্চা, ভূত নেই তাহলে ভয় পাস কেন? দুনিয়ার ভূত বলতে কি আছে? যদি কিছু থেকে থাকে তাহলে তো তোর মা, খালা আর নানি। ডাইনি, রাক্ষসী, শয়তান, ওরাই সব। ওরা ছাড়া দুনিয়ার আর কোনো ভূত পেত নেই। একদম এই কথাগুলো বলেই থামে শ্রাবণ। সোহাকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে দিতে বলে, স্যার এখন সবসময় শুধু চিপকে যাবে, অসভ্য মেয়ে। সোহা শ্রাবণের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। আশেপাশে নজর বুলাতে বুলাতে সেন্টার টেবিলের কাছে এসে দাঁড়ায়। গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পুরো 1 গ্লাস পানি পান করে। ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল। শ্রাবণ শার্ট খুলে বেল খুলতে খুলতে সোহার দিকে তাকায়। আবার কতটা মানুষ এতটা ভয় পায়? ভূত বলতে দুনিয়াতে আদৌ যে কিছুই নেই, এটা এই মেয়েকে কিভাবে বুঝাবে? রোজ রোজ ভূতের ভয়ে ব্ল্যাক মুড়ি দিয়ে বসে থাকে। শ্রাবণ গোসল সেরে বেরিয়ে আসে। চুল মুছতে মুছতে সোহার দিকে তাকিয়ে বলে, খাবো। সোহা বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে আছিস কেন? তুমিও চলো। গিয়ে বাড়তে থাক, আসছি। একা একা যেতে ভয় লাগে। দূর, একটা আসার মারবো, দেখিস যা কিছুই নেই। ধমক খেয়ে ভয়ে ভয়ে রুম থেকে বের হয় সোহা। পুরো ড্রয়িং রুমে নজর বোলাতে বোলাতে রান্নাঘরের দিকে আগায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনার জন্য। রান্নাঘরের কাছাকাছি আসতে নজর পড়ে সুকেশের পাশে। ওইখানে লাইটের আলোয় পৌঁছায়নি। অন্ধকারের মধ্যে জল আলো জ্বলে উঠছে কারো 2 চোখে। ভয়ে সোহার গলা শুকিয়ে কাঠ। চোখ বন্ধ করে এক চিৎকার দিয়ে রুম থেকে দৌড় দিয়ে বের হয় ভূত ভূত বলে। সোহা চিৎকার শুনে শ্রাবণ রুম থেকে বেরিয়ে আসে। দরজা পার হতে সোহা এক লাফে ওর কোলে উঠে জড়িয়ে ধরে গাড়ি মুখ গুজিয়ে দেয়। হঠাৎ এমন হয়, ঝুঁকে সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায় শ্রাবণ। শক্ত হাতে সোহাকে আগলে ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আশেপাশে নজর বুলাতে বুলাতে উদ্দুক হয়ে বলে, কি হয়েছে? সোহা শ্রাবণের ঘাড়ে মুখ গুজিয়ে রেখে ভয়ের তো কণ্ঠে কাঁদো কাঁদো হয়ে বলে, রান্নাঘরে ওইখানে ভূত। ভূত? কিসের ভূত? একটু আগেই না বললাম ভূত বলতে কিছুই নেই। আছে, আমি দেখছি। কোথায়? সোহা মুখ না তুলেই হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়। শ্রাবণ সোহাকে কোলে নিয়ে সেদিকে পা বাড়ায়। সোহা ছটফট করে স্থির হয়ে বলে, যেও না, ভূত আছে ওইখানে, রুমে চলো। চুপ করে থাক, দেখি কোন ভূত এসেছে তোকে খাওয়ার জন্য। সত্যি সত্যি ভূত আছে। চোখ দুটো জলজল করছিল। আমি যাব না ওইখানে। শ্রাবণকে তবুও সেদিকে আগাতে দেখে সোহা আরো শক্ত করে গলা জড়িয়ে ধরে 2 পা দিয়ে পেঁচিয়ে ধরে আছে কোমর। রান্নাঘরের কাছাকাছি আসতেই দেখে ছোট্ট একটা বিড়াল ভয়ে জড়োসড়ো হয়ে এদিক ওদিক দেখছে। ওদের দেখেই দৌড়ে রান্নাঘরে ঢুকে যায়। শ্রাবণ রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে ফুসফাস করে শ্বাস নিচ্ছে। নিজে তো ভয় পেয়েছে, সঙ্গে বিড়াল আর ওকেও ভয় পাইয়ে দিয়েছে। কারো পোষা বিড়াল ওইটা। ফ্ল্যাটে ঢুকলেও কিভাবে আর কখন ঢুকলো? ও যখন এসেছে তখন হতে পারে, হয়তো খেয়াল করেনি। রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলে, এভাবে যে দৌড় দিলি, ভুলে গিয়েছিস তুই যে প্রেগন্যান্ট? ঠাস করে যদি পড়তি, বাবুর যদি কোনো ক্ষতি হয়। এত বড় একটা ডাইনি হয়ে সামান্য 2 ইঞ্চি একটা বিড়াল দেখে কিভাবে ভয় পাস? তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।